আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কূটনীতিতে একটা উক্তি বা একটা বক্রোক্তি এক দুটো দেশের মধ্যে সম্পর্ক কত তলানিতে নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো শামা ওবায়েদের একটি উক্তি। তিনি কয়েকদিন আগে একটা উক্তি করেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। তার আগে থেকেই চরমে চলছিল এই জিনিসগুলো, টানাপোড়েনটা। তারপরে যখন এই উক্তিটা যখন ভেসে এলো এবং মুদ্রিত অক্ষরে, তখন ভারতের পক্ষে সেটা সহ্য করা খুব মুশকিল হয়ে গেছিল। ভারত তখন সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে, ভালো মানুষই অনেক হয়েছে, এইবারেতে আমাদের কিছু এমন পদক্ষেপ নিতে হবে যেখানে বাংলাদেশ বুঝতে পারে যে ভারত ছাড়া আমাদের চলবে না। অর্থাৎ আপনার হাইট হচ্ছে 3 ফুট, আপনি 30 ফুট হাইটের লোকের সঙ্গে আমি যদি এখন দ্য গ্রেট খালির সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে চাই, তার 7.5 ফিট হাইট আর আমার হচ্ছে 5-6, তা আমাকে তো তুলে দেবো, দাঁড়াতে হবে অথবা ময়ের ওপর উঠতে হবে। তা বাংলাদেশের যে অর্থনৈতিক সাইজ এবং তার ভূখণ্ডের সাইজ, সেই অনুযায়ী তার যা সাইজের কথাবার্তা, তাতে ভারতবর্ষ বেশ চটেছে। এবং চটার পর গতকালকে আমি বলেছিলাম যে আমাদের খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী, তিনি তার ডিপার্টমেন্টকে ডেকে বৈঠক করেছেন এবং আমার আন্দাজ অনুযায়ী রাত্রিবেলাতে হারদীপ সিং পুরিও সমস্ত অয়েল কোম্পানিকে ডেকেছিলেন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে ডেকেছিলেন, যারা ডিস্ট্রিবিউট করে। অয়েল কোম্পানিতে শুধু অয়েল তোলে, ডিস্ট্রিবিউশন তো আর একটা কোম্পানি করে। ডিস্ট্রিবিউশন অথরিটি গুলোকে ডেকেছিলেন, ডেকে তাদের সঙ্গে একটা মিটিং করেছেন। মিটিং এ যা জানা যাচ্ছে, এটা অ্যাপ্রুভালের জন্য এবার ক্যাবিনেটে পাঠানো হবে যে এখন আমাদের বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এখন সমুদ্র উত্তাল, তারপর আমেরিকার সঙ্গে একটা ঝামেলা, গ্যাসের সংকট, আমরা গ্যাসের সংকটে ভুগছি, এবং বর্ষায় আমাদের এখানে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করো যে আমাদের নিজেদের দেশেই খাদ্য এবং গ্যাস এবং তেলের অভাব। ন্যারেটিভটা এখন থেকেই তৈরি করা হবে। হ্যাঁ, অবশ্য তার মানে এই নয় যে আমি কাল থেকে আমার সব বন্ধ হয়ে যাবে। ন্যারেটিভটা তৈরি হচ্ছে এইভাবে, আগামী 2-3টে সপ্তাহ এই ন্যারেটিভটা চলবে যে আমাদের এখানে সত্যিই খুব অভাব। তারপর ধীরে 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 কাটলাভ যেগুলো আছে সেগুলো হবে। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি যদি না থাকে, জ্বালানি যদি অব্যাহত না থাকে, ব্যাহত হয়, অব্যাহত থাকে, তাহলে পরে পূর্ণ মাত্রায় চলবে ইউনিট গুলো। গোল্ডা ইউনিটের কথা বলছে আদানি। আর জ্বালানি যদি ব্যাহত হয়, যে রাশিয়া থেকে আমরা ক্রুড অয়েল আনছি, কাতার থেকে আনছি, সৌদি আরব থেকে আনছি, এক তো হচ্ছে হুতিদের ঝামেলা রেডসিতে, এদিকে রাশিয়ার এখান থেকে আনতে গেলে ওখান থেকে আমাদের যে উত্তরাঞ্চলের যে আপনার সামুদ্রিক বর্ষার সময় যতটা উত্তাল হয়ে ওঠে, তাতে জাহাজ নিয়ে আসা বেশ কষ্টকর, এবং 18 দিনের যাত্রা সেটা 30 দিনে শেষ হয়, এতটাই কঠিন হয় যাত্রাটা। ফলে সেইটাও একটা ন্যারেটিভ খাড়া করা হবে। তাহলে কি হলো? খাদ্য হলো, তেল হলো এবং বিদ্যুৎ হলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন এই 3টে ন্যারেটিভ আমরা খেলা করা হচ্ছে এবং প্রত্যেকটা কাগজে আমাদের বেরোতে শুরু করবে যে আমাদের এখানে তীব্র জ্বালানি সংকট এবং খাদ্য সম্ভার কমছে, আমাদের এখানে দাম বাড়ছে, খাদ্যের টান দেখা দিয়েছে। সত্যিই তো আমাদের এখানে বর্ষা হয়েছে, প্রচুর বর্ষা হয়েছে। এফসিআই এর গোডাউনে
প্রচুর মাল পড়ে থাকে সেটা আলাদা কথা, পোকায় খেয়ে নেয় অর্ধেক না ডিস্ট্রিবিউট হলে। এত লোককে দিয়েও এত দেশকে দিয়েও আমাদের কিন্তু পোকায় 35 লাখ টন কি 30 লাখ টন আমাদের পোকায় খেয়ে নেয়। এবার আর একটা কথা যেটা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো। ইসলামিক ন্যাটো গড়ার একটা প্রচেষ্টা চলছে, আর তার মধ্যমণি হয়েছে তুরস্ক। এখন টার্কির সঙ্গে তো বেশ মাখো সম্পর্ক বাংলাদেশের। তা আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, চর্চায় ইসলামিক ন্যাটো, বাংলাদেশ যোগ দিলে ভারতের জন্য কতটা চিন্তার, এটা এখানে দেওয়া হয়েছে। তলায় লেখা হয়েছে, এটা আস্তাক করেছে, তলায় লিখেছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক নিয়ে বেশ আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে উঠল। জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। পাকিস্তান ও তুরস্কের বাংলাদেশের ডিফেন্স সেক্টরে সহযোগিতা বাড়াবে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক ঘিরে ফের আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে উঠল। এবার জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। একটি বিশ্লেষণ রিপোর্টে সংবাদ মাধ্যমটি অনুমান করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে বাংলাদেশ যুক্ত হলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে, যদিও আদৌ বাংলাদেশ এই বলয়ে যোগ দেবে কিনা তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এটা এখন একটা কল্পনা স্তরে রয়েছে। সব তো হলো, এই জোট ফোটে যদি যোগ দেয় তো যোগ দিল, কিন্তু আসল যেটা আছে, না পাকিস্তান খাদ্য দিতে পারবে, তেল দিতে পারবে, না তুরস্ক তেল দিতে পারবে, না বিদ্যুৎ দিতে পারবে। এই তিনটে দেশ কিন্তু কেউ কিছু দিতে পারবে না, দিতে পারবে একমাত্র ভারতবর্ষ। এবার ন্যাটো গড়ো, ইসলামিক ন্যাটো গড়ো, আর তোমরা কোন রকম সংযুক্তি শক্তি একটা তৈরি করার একটা প্রচেষ্টা করো, তাতে এই যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো পুরো সারা বিশ্বের বিরুদ্ধে চলে যাবে। মানে জায়গাটা গিয়ে দাঁড়াবে গিয়ে একটা ইসলামিক আর একটা নন ইসলামিক ব্যাপারটাই দাঁড়াবে, একটা ইসলামিক শক্তি আর নন ইসলামিক শক্তি। এরকম কিন্তু আরো হয়েছে, এরকম আরব লীগ প্রচুর ঘটনা হয়েছিল, প্রচুর অনেক কথাবার্তা হয়েছে আরব লীগ নিয়ে। শেষকালে এখন আর আরব লীগ নিয়ে কিন্তু কথাবার্তা হয় না। গাদ্দাফি মারা যাওয়ার পর আরব লীগ নিয়ে সেই যে বন্ধ হয়ে গেল কথাবার্তা, সেটা এখন ঠান্ডা ঘরে চলে গেছে। এখন এই সমস্ত যে কথাগুলো উঠছে, সে কথাগুলো হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঘিরে। কিন্তু ভারত আর বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় গিয়ে পৌঁছেছে আর উন্নতি স্তরে নেই। এদিকে তারেক রহমান পড়েছেন বিপদে। তারেক রহমান হয়েছে শ্যাম রাখি না কুল রাখি। তারেক রহমান মনে মনে কিন্তু চাইছেন যে উনি ভারতবর্ষে আসবেন, মনে মনে চাইছেন, যার জন্য উনি কিন্তু এখনো হোটেল বুকিং কিন্তু ক্যান্সেল করেননি। এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে, হোস্ট কান্ট্রি যারা থাকে, আমি জানি না এরা কূটনৈতিক কিছু জানে কিনা, হোস্ট কান্ট্রি যারা থাকে তারাই কিন্তু থাকার সিকিউরিটি এবং গাড়ি ফাড়ির ব্যবস্থা তারাই করে। ধরুন জাপানের একটা মন্ত্রী এলো কি অস্ট্রেলিয়ার একটা মন্ত্রী এলো, সে এখানে গিয়ে আবার হোটেল ভাড়া করবে, তার সিকিউরিটি কে দেখবে? এরা আমি জানি না এরা কি নিজেরা হোটেল বুক করছে, হোটেল বুক করে রাখছে 24 তারিখ অব্দি। তা এই যে শামা ওবায়েদের, আমি যেটা বলছিলাম আগে, তারেকের প্রসঙ্গটা শেষ করিনি। তারেক হয়েছে কি, তারেক এখন মুশকিলে পড়েছে। তারেকের ইচ্ছা থাকলেও, বিশেষ করে খলিলুর রহমান, লন্ডন লবি, জামাত এবং এনসিপি, এদের যে একটা চাপ আছে না, এই চাপেতে তারেক রহমান তার এই ইচ্ছেটা প্রকাশ করতে পারছেন না। এখন কিছুদিন আগে আপনারা সবাই বোধহয় জানেন, নইলে পরে আমি আপনাদের একটুখানি স্মৃতিটা একটু উস্কে দিই। আপনাদের এই যে খলিলুর রহমান আছেন,
তার সঙ্গে তারেক রহমানের একটা ব্যাপক একটা গন্ডগোল হয়, এবং সেখানে এত শাউটিং হয় যে শাউটিংটা বাইরে চলে আসে, শাউটিং এর মানে এগুলো আওয়াজগুলো বাইরে চলে আসে। কারণ খলিলুর রহমান বলছে আপনার ভারতে যাওয়া উচিত নয়, কারণ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক ভালো নয়। চীনে আমরা গিয়ে বিপদে পড়েছি, তখন তারেক রহমান বলে চীনে তো আপনি নিয়ে গেছিলেন, চীনে তো আমি নিয়ে যাইনি, তুর্কির সঙ্গে আপনি সমঝোতা করেছেন। এখন ভারত যাওয়ার ব্যাপারে আপনি কি বলছেন যে না ভারত যেতে হবে না, তাহলে পরে কি হবে, আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে, আপনি ব্রিক্সে যান, কারণ আমেরিকা ব্রিক্সের বিপক্ষে। তাহলে আপনি যে এই কাণ্ডগুলো করলেন তখন আপনি চিন্তা করেননি যে আপনি কিসের পররাষ্ট্রমন্ত্রী? আজ পর্যন্ত একটা বিদেশি রাষ্ট্রের কোন নেতাকে আপনি বাংলাদেশে আনতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা নয়? এই নিয়ে নাকি প্রচুর চেঁচামেচি হয়েছে। তার মধ্যে জামাতও এখন কিন্তু বুঝতে পারছে যে এই যে চালটা চালা হয়েছে না, ভারতকে ভেবে দেখতে হবে। এই যে কথাটা শামা ওবায়েদ যেটা বলেছেন, সেটা ভারতের মানে এতে আঁতে কতটা লেগেছে সেটা এখন বুঝতে পারছে এই তার পরের কাণ্ড কারখানা থেকে। এখন জামাতও চাইছে এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক, জামাত একটা গ্রুপ চাইছে এই ব্যাপারটা নিষ্পত্তি হোক। বিএনপির একটা সেক্টর যেমন ফখরুল সাহেব, তারপর রিজভী সাহেব, এনারা চাইছেন যে না, রিজভী সাহেব যতই ইন্ডিয়ান শাড়ি পরা সেটা রাজনীতির জন্য, কিন্তু উনি চাইছেন, ফখরুল সাহেব চাইছেন না ভারতের সঙ্গে যোগাযোগটা রাখো, কারণ ভারত ছাড়া আমরা বাঁচতে পারবো না, ভারতকে প্রতি মুহূর্তে আমাদের দরকার। সেটা এখন মানে এত দুর্বল হয়ে গিয়েছে, মানে প্রতিবাদের জায়গাটা এত ভারী হয়ে গিয়েছে এবং ইচ্ছার ব্যাপারটা এত মানে ছোট হয়ে গিয়েছে, হালকা হয়ে গিয়েছে, যে ওই বর্বটা ছেড়ে তারেকের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয় এখনো পর্যন্ত। কাল কি হবে আমি জানি না। তাই মোদিজির যে ওই যে চরমপত্রটা, এইটা আসার পর কিন্তু সব ঘাবড়ে গেছে, যে এটা তো ভারত বাংলাদেশ আশা করেনি। বাংলাদেশ আশা করেছিল মোদি যে আরো চুপচাপ থাকবেন, আরো বলবেন আসুন 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 বলবেন, কিন্তু শামা ওবায়েদের ওই কথাটার ভিত্তিতে মোদিজির যে ওই যে চিঠিটা পাঠানো, আমি 24-25 আমি থাকবো, তারপরে আমি অ্যাভেলেবেল নই, 22-23-24 এই 3 দিন, তারপর আমি ব্যস্ত হয়ে যাব সারা বছর। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী তিনি সারা বছর ব্যস্ত হয়ে থাকবেন? যখন উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ইলেকশন আসছে, এগিয়ে আসছে, তখন দেশের বাইরে থাকবেন? উনি তো 2 মাস আগে থেকে প্রচারে বেরিয়ে যাবেন, তেমন প্রচারে যাবেন আবার দিল্লি আসবেন, আবার প্রচারে যাবেন আবার দিল্লি আসবেন, দুটো 3টে জায়গায় তো নির্বাচন আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে অজুহাত, মানে এলে এসো, না এলে ফাইনালি আর আসতে হবে না, তোমার জন্য দরজা বন্ধ। এইটা বাংলাদেশ বুঝতে পারেনি। এখন বাংলাদেশ বুঝে যাওয়ার পর এখন একটুখানি টলমল হয়ে গিয়েছে যে এইরকম একটা কড়া সিদ্ধান্ত ভারতবর্ষ নেবে, সেটা আমরা বুঝতে পারিনি। ফলে আমাদের এখন একটু সমঝে চলতে হবে। এখন দেখা যাক সামনে কি হয়। আপনারা দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সরকারের মধ্যচন্দ্রী মাস শেষ, অর্থাৎ 6 মাস চলে গিয়েছে। এই 6 মাসে যদি আপনি সরকারের উল্লেখযোগ্য কোনো সফলতা, যেটি নিয়ে সরকার গর্ব করতে পারে, জনমনের স্বস্তি আসবে, আমি অন্তত এরকম কোনো জিনিস দেখি না। প্রাপ্তির মধ্যে একটা প্রাপ্তি হলো শেখ হাসিনা গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, আমরা কয়েকদিন খুব আশায় ছিলাম।
আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬-৭ মাস চলে যাওয়ার পর আমরা বিরক্ত হতে হতে একেবারে চরম সীমানায় পৌঁছে গিয়েছিলাম। আমাদের মনে হলো যে একটা পরিবর্তন আসলে, বিএনপি আসলে হয়তো ভালো হবে। কিন্তু গত ৬ মাসে যা কিছু ঘটেছে বাংলাদেশে, তাতে করে আগামী ৬ মাস যে ভালো যাবে, আগামী ১ বছর ভালো যাবে, ২ বছর ভালো যাবে, এর ন্যূনতম নমুনা আমরা বাংলার আকাশে বাতাসে কোথাও দেখতে পাচ্ছি না। প্রতিটি জায়গাতেই সৎ হিসেবে নিজেকে প্রমাণ করার, অভিনয় করার আত্মপ্রবঞ্চনা। এই কারণ হলো যে যখন আপনি মূলত চোর কিংবা ডাকু কিন্তু সাধু সেজে থাকবেন, পৃথিবীর সব মানুষ বুঝতে না পারলেও আপনি বুঝতে পারেন। ফলে কি হলো, যখন একটা মানুষ অভিনয় করে, প্রকাশ্য অভিনয় করে, তখন সেটিকে বলা হয় আত্মপ্রবঞ্চনা, নিজের সঙ্গে প্রবঞ্চনা। এ সকল কাজ যারা করে তাদের আত্মা মরে যায়, সোল যেটাকে বলা হয় সোল, এটা মরে যায়। তার বিবেক বোধ এটি শুকিয়ে যায়, বিবেক বলে কোনো জিনিস থাকে না। ভালো মন্দ পার্থক্য করার, যেটাকে আমরা হিদায়াত বলি, এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। তার পঞ্চেন্দ্রিয়, ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা, প্রায় সব জিনিসগুলো এলোমেলো হয়ে যায় এই আত্মপ্রবঞ্চনার কারণে। ঘুম ঠিক মতো হবে না, পায়খানা ঠিক মতো হবে না, প্রস্রাব ঠিক মতো হবে না, এমনকি যে স্ত্রী সঙ্গম, এটাও সম্ভব হয়ে ওঠে না যখন মানুষ নিজের সঙ্গে নিজে প্রবঞ্চনা করে। তো রাজনীতিতে যখন মানুষ এই আত্মপ্রবঞ্চনা করে, তার যে কি ভয়াবহ পরিণতি, এটি অতীতকালে আপনারা দেখেছেন। অতীতের যেহেতু যারা অনেকে মারা গিয়েছেন, তাদের সম্পর্কে বলা কবিরা গুনাহ, জাস্ট আপনারা বুঝে নেন। অনেকে অতীতে সাধু হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা সাধু ছিলেন না, চোর ছিলেন। অনেকে তারা ভদ্রলোক হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা অসভ্য ছিলেন। অনেকে নিজেদেরকে চরিত্রবান মনে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা চরিত্রহীনতার জঘন্যতম পর্যায়ে ছিলেন। অনেকে দাতা, দয়ালু, এরকম একটা ওসিলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন নির্মম, নিষ্ঠুর, পাষণ্ড, হালাকু চেঙ্গিস খানের আব্বা অথবা আম্মা। আপনারা জানেন যে তাদের সবারই বিদায় হয়েছে অত্যন্ত করুণ ভাবে, নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে। তারা ধুকে ধুকে মরেছেন, বজ্রাহত হয়ে মরেছেন, তারপর লাঞ্ছিত এবং অপমানিত হয়ে মরেছেন। এবং তাদের বংশবৎ যারা আছে, বলতে গেলে তারা সবাই এই সমাজে নিন্দিত, নিগৃহীত, অপাঙ্ক্তেয়। রাজনীতির যারা মুনাফেক এবং প্রবঞ্চনাকারী, তাদের প্রথম শাস্তি হলো তারা নির্বংশ হয়ে যায়, তাদের কোনো বংশ থাকে না। এনিওয়ে, এখন এই যে নতুন যে সরকার, এই সরকারের মধ্যে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি চোখের দিকে তাকিয়ে বলুন তো, এই লোকটি সকালবেলা উঠে হারাম খাবার খায় না, হালাল খাবার খুঁজে এবং হালাল খাবার খায়, মসজিদে যায় অথবা ঘরে ফজরের নামাজ আদায় করে, আর হিন্দু হলে পুজো করে। তারপর মানুষের কথা চিন্তা করে, মানুষের জন্য কাজ করে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম করা তো দূরের কথা, তার ধারের কাছে যায় না। মন্ত্রী এবং এমপিদের মধ্যে এবং রাজকর্মে যারা নিয়োজিত, এরকম ভালো লোকদের সংখ্যা আপনি কয়জনকে জানেন, কয়জনকে চিনেন এবং কয়জনের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবেন? এই গেল এক। ২ নম্বর হলো যে আপনি ভালো মানুষ হলেন, কিন্তু ভালো মানুষ হওয়ার পরও তো আপনাকে ভালো কাজ করতে হবে। অথবা আপনি মন্দ মানুষ, কিন্তু আপনি ভালো কাজ করতে পারেন, ইউ আর সাকসেসফুল। এখন আমাদের দেশে রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় ভালো মানুষ কয়জন আছে, কিন্তু যারা ভালো মানুষ কিন্তু ভালো কাজ করতে পারেন না,
কিছু করেন না, চুপচাপ বসে থাকেন, এরকম লোকের সংখ্যা কত? অথবা মন্দ মানুষ, সেটা তার ব্যক্তিগত জীবনে সে বাইজি মহলে যায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু অসাধারণ সে কতগুলো কাজ করতে পারে। প্রচন্ড করিত কর্মা, প্রফেশনাল, বেনিভুলেন্ট, যখন যেটা ধরে সেটা করে শেষ করে ফেলে সুন্দরভাবে, চমৎকারভাবে আপনাকে দিন শেষে একটা আউটপুট দিতে পারে। তো এরকম অনেক ঘুষখোর কর্মকর্তা ঘুষ খাচ্ছে, কিন্তু সেই যে চেয়ারে সে বসছে সেই চেয়ারের রং পাল্টে দিচ্ছে। এরকম অনেক কর্মকর্তাকে দেখবেন যারা ব্যক্তিগত জীবনে খুবই দুর্নীতিপরায়ণ, কিন্তু কখনো ডিসি থেকেছেন, কখনো কমিশনার থেকেছেন, টিউনো হয়েছেন, মেজর জেনারেল হয়েছেন, এরিয়া কমান্ডার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু এই দেশকে তারা অনেক কিছু দিয়ে গেছেন। এরকম লোক কয়জনকে আপনি চিনেন? তো এই প্রশ্নগুলো আপনি যদি সমীকরণ না মিলাতে পারেন, তাহলে সরকারের গত 6টি মাস যেভাবে গেছে, আগামী 6টি মাস তার চেয়ে আরো খারাপ যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যে আপনি যদি চিন্তা করেন অবৈধ ইনকাম, চাঁদাবাজি, নিয়োগ বদলি, টেন্ডারবাজি, এই যে মন্দ কাজগুলো শেখ হাসিনার জামানাতে হতো, যে মন্দ কাজগুলো ইউনূস জামানাতে হতো, সেই মন্দ কাজগুলো কি এখন হচ্ছে না? যদি হয় তাহলে কারা করছে? তাদের সংখ্যা কি অতীতের চেয়ে কম না বেশি? তাদের যন্ত্রণা অতীতের চেয়ে কম না বেশি? এটার উপরে এই সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। তবে একটা বিষয় এখানে খুবই মর্মান্তিক, সেটি হলো অপকর্ম করার জন্য যে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের যন্ত্রণায় মানুষের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে। এখন সেই যন্ত্রণাটা কোন পর্যায়ের তার একটু উদাহরণ আপনাদেরকে দেই। যেমন ধরুন ফুটপাত, ময়লার ভাগাড়, সরকারি টেন্ডার, সরকারি নিয়োগ এবং বদলি, সরকারি এবং বেসরকারি স্কুল কলেজের কমিটি গঠন করা, হাসপাতালের কমিটি গঠন করা, এরপর পাড়া মহল্লার মাস্তানি, সরকারি যে সকল অনুদান রয়েছে, ফ্যামিলি কার্ড, টিআর, কাবিখা, ভিজিএ, ভিজিডি, বয়স্ক ভাতা, জেলের দের ভাতা ইত্যাদি অন্তত 70 থেকে 75টি অনুদানের যে খাত রয়েছে, যেখানে সরকার আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে। এই জায়গাগুলোতে, অর্থাৎ মানে এই যে সরকারের 70-75টি যে খাত রয়েছে, এখানে ভূমিহীনদের ভূমি দেওয়া, গৃহহীনদের গৃহ দেওয়া, অসহায় দুর্বল মানুষদেরকে পুনর্বাসন করা, অসংখ্য কাজ রয়েছে। সেই কাজগুলো গত 2 বছরে কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, কারা সুবিধাভোগী হয়েছে, কারা সুবিধা বঞ্চিত হয়েছে। তো এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে অতীতে যারা ব্যক্তিগতভাবে এই অপকর্মগুলো করেছেন আর সিন্ডিকেশনের মাধ্যমে করেছেন, খোলামেলাভাবে বলি, যেমন ধরুন শেখ হাসিনার জামানাতে শেখ পরিবারের একটা সিন্ডিকেশন ছিল। এখন শেখ পরিবারের মধ্যে কয়েকটি গ্রুপ, মাদারীপুর, শরীয়তপুরের একটা শেখ পরিবার গ্রুপ আছে, একটা মানে ডিস্টেন্স রিলেশন, সবগুলো আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। তারপর ধরুন বরিশাল কেন্দ্রিক একটি শেখ পরিবার আছে, গিয়ে দেখুন তারপরে গোপালগঞ্জ, ফরিদপুর, এই বেল্টে একটি শেখ পরিবার আছে, আর এটা হলো খুলনা, বাগেরহাট, এই অঞ্চলে একটি শেখ পরিবার আছে। এইবারে তাদের কিছু ছিটে ফাটা আত্মীয় স্বজন নোয়াখালীতে আছে, চট্টগ্রাম আছে। যেমন ওই যে যুবলীগের ওমর ফারুক চৌধুরীর কথা আপনাদের মনে আছে, তাদের বাড়ি কিন্তু চট্টগ্রামে, তাদের আত্মীয় হন। এখানে এই যে শেখ পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট তখন ছিল। এই সিন্ডিকেটের বাইরে একটা ব্যবসায়িক সিন্ডিকেট, যেমন সালমান এফ রহমান, সমিত গ্রুপ, এস আলম, তারপর শেষে ওই যে নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের, এইরকম অন্ততপক্ষে ব্যবসায়িক সেক্টরে 50 থেকে 60টি
সক্রিয় সিন্ডিকেট ছিল, যারা ব্যাংক থেকে টাকা নিত, প্রধানমন্ত্রীর সহপ্রসঙ্গী হতো, বিভিন্ন সরকারি ক্রয় এবং কেনাকাটায় তারা অংশগ্রহণ করত, সরকারি বড় বড় জমি, প্লট, তারপরে শেষে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্লট, এই জিনিসগুলো নিয়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য তারা করেছে। শেখ পরিবার গেল, দেন ধড়িবাজ ব্যবসায়ী গ্রুপ গেল। এরপরে যেটা ছিল দলীয় পান্ডা, তো সেটা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা। এরপর ছিল মন্ত্রী, এমপি, এদের একটা সিন্ডিকেট। এরপরে ছিল যারা আমলা কামলা রয়েছেন, সামরিক বাহিনীর একটা সিন্ডিকেট, বিচার বিভাগের একটা সিন্ডিকেট, বার এবং বেঞ্চ, উকিলদের একটা সিন্ডিকেট, এরপর আরো অনেক। আচ্ছা, এখন দেখুন তো এই যে সিন্ডিকেট গুলো ছিল, সেই সিন্ডিকেট গুলোর অবস্থা এখন কিভাবে আছে। নতুন সিন্ডিকেট যে তৈরি হয়েছে, রাতারাতি যে সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে, সেখানে কি ঘুষের রেট কমেছে না বেড়েছে? আগে যেমন দেখা যাইত মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক এরকম কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে ছিল, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে বাড়ির চাকর বাকররা ঠিক আগের জমানাতে ওইভাবে পাওয়ারফুল কি হয়েছিল যেভাবে এখন হচ্ছে? তখন শেখ হাসিনার একজন পিয়ন জাহাঙ্গীর, তার সম্পর্কে 400 কোটি টাকার পিয়ন, নাম নেওয়া যেত, জাহাঙ্গীরের চাকরি খাওয়া যেত। এবং আমরা যারা ছিলাম, আমরা জাহাঙ্গীরকে বকা দিতে পারতাম, ডাকতে পারতাম। জাহাঙ্গীর আমাদেরকে ভয় পেতেন, এখনো ভয় পান। আচ্ছা, এখন জাহাঙ্গীর ধরেন শেখ হাসিনার সঙ্গে 20 বছর 25 বছর ছিলেন, এখন ধরেন কেউ যদি ভাইয়ের সাথে থাকেন, অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে থাকেন, কেউ যদি অন্য কোনো প্রভাবশালী মন্ত্রীদের সাথে থাকেন, তাদের যে পরিমাণ তাণ্ডব এখন চলছে, তাদের নামটা কি আপনি উচ্চারণ করতে পারবেন? সঙ্গে সঙ্গে আপনার জিভ কেটে ফেলা হবে, সঙ্গে সঙ্গে আপনাকে মানে যাকে বলা হয় বাপের নাম ভুলিয়ে দেওয়া হবে। জাস্ট দুটো একটা উদাহরণ দেই। সম্প্রতি খবর আসছে সালাউদ্দিন সাহেব চলে যাবেন এলজিআরডি মিনিস্টার হয়ে, এখনো সেটা হয়নি। আর শহীদুদ্দিন চৌধুরী আনি, তিনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কয়েকজন মন্ত্রী মানে হবেন এমপিদের মধ্যে থেকে, এইরকম একটা ফেসবুকে যাকে বলে প্রচারণা চলছে। দলে দলে মানুষ সেই শহীদুদ্দিন চৌধুরী আনির বাসায় যাচ্ছে, তার সঙ্গে তার কতকালের ছবি ছিল, কে আনির সাহেবের কর্মী, কে কোন এমপির কর্মী, কে কোন এমপির দোস্ত, এই জিনিসগুলো ফেসবুকে দিয়ে ফাটিয়ে ইতিমধ্যে কত পরিমাণ যে চাঁদা আদায় করা হয়ে গেছে, কত পরিমাণ যে পদ পদবি দখল করা হয়ে গেছে, কত পরিমাণ বদলি এবং নিয়োগের যে আয়োজন করে শত কোটি টাকার মোটামুটি একটা সিরিয়াল তৈরি করা হয়েছে, একেবারে ম্যান অফ স্ট্রিট। হয়তো অ্যানির সাহেবের সঙ্গে কারো একটা ছবি ছিল, কারোর সঙ্গে একটা পরিচয় ছিল, সে এখন বলছে আমি অ্যানির কর্মী। কোন একটা টেলিভিশনে হয়তো সে দখল করে বসে আছে। অ্যানি সাহেব জানেন অথবা জানেন না, কিন্তু এই যে লোকগুলো, এই লোকগুলোর কারণে কি হচ্ছে, এই যে যারা আসছে সে নতুন পদ পদবিতে এবং যারা আছেন এবং আগামীতে যারা থাকবেন, মানে তাদের পদ পদবি পাওয়াটা যেভাবে নাটকীয়, হারানোটা আরো নাটকীয় হয়ে যাবে শুধুমাত্র এই কর্মকাণ্ডের কারণে। আগের যারা সিন্ডিকেটের লোকজন ছিলেন, তারা মানে তাদের একটা সামাজিক পরিচয় ছিল, রাজনৈতিক পরিচয় ছিল এবং মোটামুটি একটা স্ট্যাটাস ছিল। কিন্তু এখন যে সিন্ডিকেটের যারা কর্তা ব্যক্তি রয়েছে, মানে এরা অনেকটা জীবাণুর মতো, অনেকটা ভাইরাসের মতো, অনেকটা কীট পতঙ্গের মতো। যে জায়গাতে যাচ্ছে সেই জায়গাতে বিশ্বর মতো, বিশ্ব যেভাবে মায়ের পেটে জন্ম নেওয়ার পর মায়ের নাড়ি ভুড়ি খেয়ে পৃথিবীতে আসে, এখনকার যারা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, কে
কোনো কিছু এত কিছু ভাববে না, তার স্বার্থের জন্য সে একেবারে সেই মন্ত্রী, এমপির, প্রধানমন্ত্রীর নাড়ি ভুড়ি খাওয়ার জন্য রীতিমতো রাস্তায় নেমে পড়েছে। সরকার যদি এই বিষয়গুলো সিরিয়াসলি না দেখে, সতর্ক না হয়, আমাদের কিছু হবে না আল্লাহর মেহরবানিতে, আমাদের সাধারণ জনতার কিছু হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, নিজেরটা খাই, দিন শেষে পরিশ্রমের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, সকালে উঠে আবার জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি। আমাদের কোনো সমস্যা হবে না, আওয়ামী লীগ আসলেও সমস্যা হবে না, জামাত আসলেও সমস্যা হবে না, বিএনপি আছে তাতেও আমাদের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু এই যে সিন্ডিকেটের যারা লোকজন আছে, হঠাৎ করে এক একজনে রাজা হয়ে যায়, বাদশা হয়ে যায়, কোতোয়াল হয়ে যায়, আমির হয়ে যায়, উমরা হয়ে যায়, আর কয়দিন পরে ভেউ ভেউ করে কান্নাকাটি করে সেই কুচুরিপানার তলে একবার পালায়, কেউ বাথরুমের মধ্যে পালায়, কেউ দলে বলে একেবারে মাটির নিচে লুকিয়ে পড়ে, এরপরে দেশের বাইরে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলে যে আল্লাহ তুমি বাঁচিয়েছ, আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো বাংলাদেশে যতটা কম হবে আগামীতে, ততটা আমাদের সকলের জন্য মঙ্গল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।